এক্স রশ্মি সম্পর্কে জানে না সমাজে, এরকম মানুষ একজনকেও পাওয়া যাবে না। কারণ এক্স রশ্মি এতটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এক্স রশ্মির আবিষ্কার পদার্থবিজ্ঞান তথা রসায়ন বিজ্ঞানকে তো এক নতুন মাত্রায় এনে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আজ আলোচনা করব এক্স রশ্মি নিয়ে। এক্স রশ্মির একদম বিস্তারিত আলোচনা, এর উৎপত্তি, এর ধর্ম, বৈশিষ্ট্য, এক্স রশ্মির শ্রেণীবিভাগ এবং এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি যা নিয়ে ওই বিজ্ঞানী মোজলে কাজ করেছিলেন এবং যা পদার্থ এবং রসায়ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিল, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুব বেশি সময়ের হবে না, তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই এক্স রশ্মির যে কোনো প্রশ্নের সমাধান পরীক্ষাতে যেভাবেই আসুক না কেন সহজেই করতে পারবে। তাহলে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম ভিডিও আমি আরও পরবর্তীকালে আনব, যা এক্স রশ্মি নয় অন্য চ্যাপ্টারের ভিডিও হবে এবং এই নিট ওরিয়েন্টেড যে বিষয়গুলো এক্সট্রা এই চ্যাপ্টারের অন্তর্গত সেগুলো নিয়েও আলোচনা করব। কারণ এইখানে যা আলোচনা করছি এগুলো সেমিস্টার 4-এর জন্যই হেল্পফুল হবে। নিটের জন্য লাগলেও নিটের জন্য যথেষ্ট হবে না, কারণ নিটের জন্য আরও কিছু এক্সট্রা আমাদের জানতে হবে। তাহলে আজকের অন্তত আমরা এই সেমিস্টার 4-এর জন্য যেগুলো অবশ্যই জানতে হবে সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব, যা নিটের জন্য হেল্পফুল হবে, কিন্তু নিটের জন্য আরও এক্সট্রা কিছু জানতে হবে। এখন তাহলে আমরা এই এক্স রশ্মি নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আমরা জানব যে এক্স রশ্মি কি, এটা কোথা থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়। তো এক্স রশ্মি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ জানি বিভিন্ন স্থান থেকে তৈরি হতে পারে, মূলত ত্বরান্বিত আহিত কণা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত করে। তো এক্ষেত্রে এক্স রশ্মি যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটাও ত্বরান্বিত আহিত কণা থেকেই কিভাবে সৃষ্টি হয় এটা আমাদের দেখতে হবে। তো এখানে যে আমরা স্ট্রাকচারটা দেখছি ওই স্ট্রাকচারের ছবিটা আমি আর একবার না হয় একে বলছি। একটা কুলিজ নল, এইভাবে নলটার গঠন। এটা হচ্ছে কুলিজ নলের একদিকে এখানে ফিলামেন্ট থাকে, একদিকে ফিলামেন্টের সঙ্গে একটি ব্যাটারি কানেক্টেড হয়ে আছে এটা, আর এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত একটি পরিবর্তনশীল রোধ এখানে। তাহলে এটা ফিলামেন্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এইখান থেকে ইলেকট্রন নিঃসরণের একটা ব্যাপার এখানে আছে। এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয়, এইখান থেকে এই ফিলামেন্ট থেকে ইলেকট্রন নিঃসৃত হচ্ছে। এই ফিলামেন্টের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, ফিলামেন্ট উত্তপ্ত হবে, এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হবে। এই ব্যবস্থাটি এখানে করা আছে। আর এই দিকে আছে এখানে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং খুব ভারী একটি ধাতু, যেমন টানস্টেন, মলিবডিয়াম, এই জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে, এখানে রাখা হয়েছে। তো এইটাকে, এই যে ভারী ধাতু যেটা, এটাকে হাই টেনশন ব্যাটারির সঙ্গে এভাবে যুক্ত করা আছে, যেটা ফিলামেন্টের সাপেক্ষে উচ্চ বিভব প্রভেদে রাখা হয়। উচ্চ বিভব প্রভেদ, এখানে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা খুব হাই হয়, অর্থাৎ 10,000, 20,000 বা 30,000 কিলো ভোল্ট বা 30,000 ভোল্ট বা কিলো ভোল্ট অর্ডারে আমরা বলতে পারি বিষয়টা। কিলো ভোল্ট অর্ডারে এই বিভব প্রভেদটি রাখা হয়, উচ্চ বিভব প্রভেদ। তাহলে দেখো এখানে এই যে ধাতুটি এখানে এইভাবে রাখা হয়েছে, এই ধাতুটিকে আমরা উচ্চ বিভবে রেখেছি, পজিটিভ পোটেনশিয়াল, তার এর পোটেনশিয়াল পজিটিভ, আর এরটা আছে নেগেটিভ পোটেনশিয়াল। তাহলে কি হবে, এই ইলেকট্রনগুলো খুব দ্রুত গতিশীল হয়ে খুব হাইলি এখানে এরা এনার্জেটিক হয়ে গতিশীল হবে।
উচ্চ বিভব প্রভেদ যেহেতু প্রয়োগ করা আছে, ইলেকট্রনগুলো খুব দ্রুত গতিশীল হবে, মানে এর গতিবেগ খুব বেশি হবে। এটা এই ফিলামেন্ট থেকে এই অ্যান্টি ক্যাথোড, এটাকে বলছি আমরা, এই অ্যান্টি ক্যাথোডের দিকে এরা দৌড়ে আসবে। দৌড়ে এসে এখানে যখন ধাক্কা খাবে, ধাক্কা খেলে এরা সঙ্গে সঙ্গে থেমে যাবে। থেমে যাওয়া মানে তাহলে তার গতিটা কমে যাচ্ছে, গতি কমা মানে মন্দন সৃষ্টি হচ্ছে। তাহলে মন্দনকে আমরা নেগেটিভ ত্বরণ ভাবতে পারি। তাহলে তড়িৎ গতিবিদ্যার যে নিয়ম আমরা জানি, ত্বরান্বিত আহিত কণা শক্তি বিকিরণ করে, তাহলে এখানে ইলেকট্রন ত্বরান্বিত কণা হয়ে যাচ্ছে, কারণ ইলেকট্রনের গতি তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে ত্বরান্বিত কণা। আবার ইলেকট্রন আহিত কণাও, তাহলে ত্বরান্বিত আহিত কণা তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী এখানে শক্তি বিকিরণ করবে। শক্তি বলতে এখানে তড়িৎ চুম্বকের তরঙ্গ আকারে ওই শক্তিটা বিকিরিত হবে। ত্বরান্বিত আহিত কণা তড়িৎ চুম্বকের তরঙ্গ বিকিরণ করে বা তড়িৎ চুম্বকের তরঙ্গ আকারে ওই যে শক্তিটা, ইলেকট্রন যে গতিশক্তি নিয়ে এসেছিল সেই শক্তিটাই এখানে বিকিরণ করবে। সেটাই এখানে ফোটন আকারে নির্গত হচ্ছে, যেটাকে আমরা এক্স রশ্মি বলে থাকি। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখিয়েছি এটা হচ্ছে কুলিজ নল বলছি। কুলিজ নলের মধ্যে ইলেকট্রন গতিশীল হয়ে ইলেকট্রন যখন অ্যান্টি ক্যাথোডে ধাক্কা দিচ্ছে, এই ইলেকট্রনের শক্তি একটি অদৃশ্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে নির্গত হচ্ছে, যেটাকে আমরা এক্স রশ্মি বলছি। এক্স রশ্মি বা এক্স রে বিজ্ঞানী রন্টজেন আবিষ্কার করেছিলেন। তো যখন এটা আবিষ্কার হয় তখন এই রশ্মির প্রকৃতি সম্পর্কে জানা ছিল না, যার কারণে এক্স বা অজানা যে কোনো বিষয়কে আমরা যেমন এক্স ধরি, তেমনি এর নাম হয়েছিল এক্স রশ্মি। তো পরবর্তীকালে এর সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি, তবুও তার সেই নামটি, এক্স রশ্মির যে নামটি এখনো থেকে গেছে। তাহলে এখানে এই যন্ত্রে আর কি থাকে এগুলো একটু দেখে রাখলে ভালো। এটা হচ্ছে রেডিয়েটার, কারণ এখানে ইলেকট্রন যখন ধাক্কা মারে এখানে খুব তাপ উৎপন্ন হয়, এটা গরম হয়ে ওঠে সিস্টেমটা। ওটাকে ঠান্ডা করার জন্য রেডিয়েটার বা বিকিরক দেওয়া থাকে, এখানে আমি বাংলাতে লিখে রেখেছি বিকিরক। আর এই ধাতুটা তো বললাম উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ভারী ধাতু, টাংস্টেন, মলিবডিয়াম ওই জাতীয় কিছু ব্যবহার করা হয় অ্যান্টি ক্যাথোড হিসেবে। আর এই যে কুলিজ নল যেটাকে বলছি, এটা হচ্ছে বায়ুশূন্য একটা কুণ্ড বলা যেতে পারে, কাঁচের এখানে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ফিলামেন্ট। এখন তাহলে এক্স রশ্মি ব্যাপারটা কি বা কোথা থেকে তৈরি হয়, এইটা আমরা বুঝলাম যে এক্স রশ্মি এখানে ইলেকট্রন এসে ধাক্কা মারলো, ইলেকট্রনের গতিটা বন্ধ হয়ে গেল, যে ইলেকট্রনের যে শক্তিটা এখানে তড়িৎ চুম্বকীয় শক্তি বা তরঙ্গ আকারে নির্গত হলো, যেটাকে আমরা এক্স রশ্মি বলছি। তো এই কথাটাই এখানে লেখা রয়েছে। উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কোনো ভারী ধাতব বস্তুতে বাধাপ্রাপ্ত হলে একটি অদৃশ্য উচ্চ ভেদন ক্ষমতাযুক্ত তড়িৎ চুম্বকীয় বিকিরণ নির্গত হয়। এই বিকিরণকে আমরা এক্স রশ্মি বলি। তাহলে এক্স রশ্মি কি বললে তাহলে এই উত্তরটি লিখতে হবে। তবে সচরাচর এক্স রশ্মি কি এগুলো কোশ্চেন আকারে কখনো দেয়নি, তবে যদি থাকে তাহলে এইভাবে লিখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সীমাটা কেমন। তাই এক্স রশ্মি এটার শক্তি সাধারণ আলোর যে শক্তির থেকে অনেকটাই বেশি। এর তরঙ্গ দৈর্ঘ্য সীমা মোটামুটি এটা 0.01 আর্মস্ট্রং থেকে 10 আর্মস্ট্রং পর্যন্ত হতে পারে। তবে আমি বলবো মনে রাখার সুবিধার্থে যে 1 আর্মস্ট্রং এর পাশাপাশি হলে ওটা এক্স রে হয়। তো এখানে রেঞ্জটা দেখো 0.01 আর্মস্ট্রং থেকে 10 আর্মস্ট্রং পর্যন্ত এর রেঞ্জ সাধারণত থাকে এরকম। এখন এখান থেকে যে ছোট প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে, আমি বললাম কুলিজ নলে অ্যান্টি ক্যাথোড বলে একটা বিষয় আছে। এখানে অ্যান্টি ক্যাথোড, এখানে কি ব্যবহার করা হয়েছে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ভারী ধাতু ব্যবহার করা হয়েছে। তো এই ধাতুর কি কি বৈশিষ্ট্য রয়েছে, এরকম কোনো শর্ট কোশ্চেন থাকতে পারে 1 নম্বরে। তাহলে এই যে ধাতুটা, এটাতে যখন ইলেকট্রনগুলো ধাক্কা মারছে এখানে তাপ উৎপন্ন হয়। তাহলে ধাতুটা তাপটাকে যদি সরিয়ে দিতে না পারে তাহলে এই ধাতুটা কিন্তু গলে যেতে পারে। তাহলে এর তাপটা যত ভালো সরাতে পারবে তত কিন্তু ভালো। তাহলে এই ধাতুটার তাপ পরিবাহিতার মান বা তাপ পরিবাহিতাঙ্ক যেটাকে আমরা বলে থাকি, সেটার মান উচ্চ হলে ভালো। আর দ্বিতীয়ত গলনাঙ্কটাও হাই হতে হবে।
না হলে সামান্য একটু টেম্পারেচার বাড়ালেই যদি এটা গলে যায় তাহলে তো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এর গলনাঙ্কটাও যথেষ্ট হাই হতে হবে। দেখো এখানে কি কি বৈশিষ্ট্য আছে, উচ্চ পারমাণবিক গুরুত্ব, উচ্চ গলনাঙ্ক আর উচ্চ পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক বলতে তাপ পরিবাহিতাঙ্কের কথা বলা হয়েছে এখানে, উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক। এই তিনটা বৈশিষ্ট্য অ্যান্টি ক্যাথোডের বৈশিষ্ট্য। অ্যান্টি ক্যাথোডের বৈশিষ্ট্য এরকম ছোট প্রশ্ন থাকলেও থাকতে পারে। এক্স রশ্মির নিম্নতম বা ছেদক তরঙ্গ দৈর্ঘ্য কি, এর রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এইচএস 2012-তে পরীক্ষায় এসেছিল। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থেকে গাণিতিক রিলেশনগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমও দিতে পারে। তাহলে এক্স রশ্মির নিম্নতম বা ছেদক তরঙ্গ দৈর্ঘ্য কি, এর রাশিমালাটি প্রতিষ্ঠা কর। তাহলে দেখলে এই যে কুলিজ নল আমি যেটা এঁকে দেখিয়েছি, এই নলে এখানে এক্স রশ্মি বেরোচ্ছে। এই যে এক্স রশ্মি, এটা আমরা দেখতে পাচ্ছি এক্স রশ্মি নির্গত হচ্ছে। তাহলে মনে হতে পারে যেন এই যে বিভব প্রভেদ এটা যে প্রয়োগ করেছি, এই বিভব প্রভেদ নির্দিষ্ট নির্দিষ্ট বিভব প্রভেদের জন্য যে এক্স রশ্মিটা বেরোচ্ছে, তাহলে এর কম্পাঙ্ক কিংবা তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট। বাস্তবে কিন্তু তা নয়, এর কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট হয় না। এর কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের একটা পাল্লা থাকে। যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যের কথাই বলি, তরঙ্গ দৈর্ঘ্য একটা মিনিমাম ভ্যালু থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা এখানে পাওয়া যায়। তার মানে বলতে চাইছি যে এক্স রশ্মিটা বেরোচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের একটা মিনিমাম মান থাকে, একটা ম্যাক্সিমাম মান থাকে। মানে একই তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি এখান থেকে বেরোচ্ছে না, একটা তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার এক্স রশ্মি বেরোচ্ছে এই এক্স রে টিউব থেকে। তাহলে ওই যে একটা তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার এক্স রশ্মি বেরোচ্ছে, তার মধ্যে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে এক্স রশ্মিটা এই টিউব থেকে পাওয়া যাচ্ছে, সেটাকে এই ক্ষেত্রে এক্স রশ্মির ছেদক তরঙ্গ দৈর্ঘ্য বা কাট অফ ওয়েভলেংথ আমরা বলে থাকি। ওই যে এক্স রশ্মির নিম্নতম বা ছেদক তরঙ্গ দৈর্ঘ্য ওটাই। তাহলে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের যে এক্স রশ্মিটা কোন একটা নির্দিষ্ট বিভব প্রভেদের জন্য পুলিশ নল থেকে নির্গত হয়, সেটাকেই আমরা ওই ক্ষেত্রে এক্স রশ্মির ছেদক তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তাহলে ডেফিনেশন এখানে লিখা রয়েছে, এক্স রশ্মি উৎপাদনের সময় নির্গত এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য একটি ন্যূনতম মান থেকে একটি সসীম মান পর্যন্ত বিস্তৃত থাকে। এক্স রশ্মির ওই ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যকে ছেদক তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, মিনিমাম ওয়েভলেংথ। তাহলে এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এখানে এই কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ কত দেখতে পাচ্ছি, ভি। একটা ইলেকট্রন যখন ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্যে থাকে, তার যে স্থিতিশক্তি হয় সেটা হচ্ছে ই ইন্টু ভি, ইলেকট্রনের স্থিতিশক্তি। তো ইলেকট্রনটা এর দ্বারা আকৃষ্ট হয়ে এদিকে দৌড়ে আসছে, তাহলে এই যে স্থিতিশক্তিটা ইলেকট্রনের ছিল সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এখানে যখন আসে, জাস্ট ধাক্কা মারার পূর্বে। গতিশক্তি সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এটা ক্যাপিটাল ভি বিভব প্রভেদ কুলিজ নলের, আর এটা ছোট ভি গতিবেগ। তাহলে ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আর সেই শক্তিটা পরে পরে ফোটনের শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা সমান এইচ নিউ। তাহলে এখানে মূল সমীকরণ হচ্ছে এটা, শক্তির সংরক্ষণ, স্থিতিশক্তি থেকে গতিশক্তি, গতিশক্তিটা ফোটনের শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এইটা আমরা ধরে নিচ্ছি। তাহলে দেখো বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে ই ভি সমান হাফ এম ভি স্কোয়ার সমান এইচ নিউ। নিউটা হচ্ছে যে ফোটন নির্গত হচ্ছে বা যে এক্স রশ্মি নির্গত হচ্ছে, এক্স রশ্মির যে ফোটনের কম্পাঙ্ক হচ্ছে নিউ। তাহলে পুরো শক্তিটা যদি ফোটনের শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে যে কম্পাঙ্কের ফোটন নির্গত হবে সেটাই ম্যাক্সিমাম হবে। তার শক্তি ম্যাক্সিমাম হলে কম্পাঙ্কও ম্যাক্সিমাম হবে, এই জন্য নিউ ম্যাক্স লিখছি। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি, ইভি সমান এইচ, নিউ সমান হয় জানি সি বাই ল্যামডা। নিউ সমান কম্পাঙ্ক সমান বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। নিউ যদি ম্যাক্সিমাম হয়, ল্যামডা তাহলে হবে মিনিমাম, এটা সব থেকে কম হবে। এটা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম,
বিপরীত সম্পর্ক। তাহলে এই যে ল্যামডা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের যে এক্স রশ্মি ওটা বেরোচ্ছে সেটাই ল্যামডা মিন হিসাবে লিখছি। এটাকেই আমরা এক্স রশ্মির নিম্নতম বা ছেদক তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। নিম্নতম বা ছেদক তরঙ্গ দৈর্ঘ্য কাট অফ ওয়েভলেংথ ইংরেজিতে আমরা বলছি। তাহলে এটাই এখানকার একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এটা আবার বিজ্ঞানীর নাম অনুযায়ী ডুয়ান হান্টের সূত্র নামেও পরিচিত। ডুয়ান হান্টের সূত্র নামেও পরিচিত। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্স রশ্মির নিম্নতম বা ছেদক তরঙ্গ দৈর্ঘ্য কি, অথবা ঘুরিয়ে কোশ্চেন হতে পারে ডুয়ান হান্টের সূত্রটি বিবৃত করো বা রাশিমালাটি লিখো। এই ধরনের কোশ্চেন হতে পারে। তাহলে এটা মনে রাখতে হবে। তো এখানে দেখো এইচ এর ভ্যালু নির্দিষ্ট, সির ভ্যালু নির্দিষ্ট, আর ইলেকট্রনের আধান এগুলোর ভ্যালু নির্দিষ্ট। এগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, দেখো আমি পরে এটা ক্যালকুলেশন করে দেখিয়ে এখানে করে রেখেছি। তাহলে ল্যামডা মিনের মান কত আসবে? এক্স রশ্মি টিউব থেকে যে এক্স রশ্মি নির্গত হয় তার মিনিমাম ওয়েভলেংথ হবে 12,400 বাই ভি, এত আর্মস্ট্রং। এইটা অবশ্যই এখানে ভিটা ভোল্ট ইউনিটে প্রকাশ করা হয়েছে। ভিটা ভোল্ট ইউনিটে প্রকাশ করা হয়েছে। এখান থেকে যদি শর্ট কোশ্চেন দেওয়া থাকে, 1 নম্বরে কোশ্চেন, ধরো 10,000 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি ইলেকট্রনকে গতিশীল করা হয়, সেক্ষেত্রে যে এক্স রশ্মি নির্গত হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? অথবা কোনো কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ 10,000 ভোল্ট হলে ওই কুলিজ নল থেকে নির্গত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তাহলে সহজেই বসিয়ে দেবে। এখানে 12,400 বাই এটা হবে 10,000। তাহলে এটা 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 কাটছে, তাহলে দুটো শূন্য, এটা ইকুয়াল টু 1.24 এত আর্মস্ট্রং। এইভাবে সহজেই উত্তর করা যাবে এই রাশিমালাটা মনে রাখলে। এটা সব জায়গাতে কাজে লাগে, সব কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগছে, প্লাস এইচএস এরও কাজে লাগবে। এটা সহজ সরল বিষয়। এখন ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ছেদক তরঙ্গ দৈর্ঘ্যের মান কোন বিষয়ের উপর নির্ভর করে? আমি তো বললাম এক্স রশ্মি নল থেকে যে এক্স রশ্মিগুলো বেরোয় তার একটা মিনিমাম ওয়েভলেংথ আছে, একটা ম্যাক্সিমাম ওয়েভলেংথ আছে। এই মিনিমাম ওয়েভলেংথটা কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা নির্ভর করছে, দেখো এই যে ল্যামডা মিন, এখানে যে সম্পর্ক উপরে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখতে পাচ্ছি, তাহলে ভির উপর নির্ভর করছে, অর্থাৎ কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদের উপর নির্ভর করে। কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদের উপর নির্ভর করে। এখানে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক্স রশ্মির তীব্রতা কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো এখানে যে কোনো তড়িৎ চুম্বকের তরঙ্গের ক্ষেত্রে, এখানে এক্স রশ্মি নিয়ে আলোচনা করছি, কিন্তু যে কোনো তড়িৎ চুম্বকের তরঙ্গের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে তীব্রতা আর ভেদন ক্ষমতা বা শক্তি দুটো আলাদা বিষয়। এখানে এক্স রশ্মির তীব্রতার কথা বলা হয়েছে। তড়িৎ চুম্বকের তরঙ্গের তীব্রতা কি? একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত পরিমাণ ফোটন সঞ্চালিত হচ্ছে, ফোটনের সংখ্যা বোঝায়। তীব্রতা বলতে নাম্বার অফ ফোটন ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটা। তাহলে এখানে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে একক সময়ে কত পরিমাণ ফোটন নির্গত হচ্ছে। যত ফোটন বেশি নির্গত হবে তত ওই রশ্মির বা ওই যে তড়িৎ চুম্বকের তরঙ্গের তীব্রতা তত বেশি হবে। তাহলে তীব্রতা নির্ভর করে ফোটনের সংখ্যার উপরে। তাহলে এখানে প্রশ্ন, এক্স রশ্মির তীব্রতা কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো আমি কুলিজ নলের দিকে যাচ্ছি এখানে, তাহলে এখানে বেশি সংখ্যক ফোটন নির্গত হবে, তাহলে তীব্রতা বাড়বে। বেশি সংখ্যক ফোটন কখন নির্গত হবে? যদি বেশি সংখ্যক ইলেকট্রন এসে এখানে ধাক্কা মারে অ্যান্টি ক্যাথোডে। বেশি ইলেকট্রন এসে ধাক্কা মারলে বেশি ফোটন নির্গত হবে। তাহলে বেশি ইলেকট্রন কখন এখান থেকে আসবে? যদি ফিলামেন্টের টেম্পারেচার বাড়ানো হয়। ফিলামেন্টের টেম্পারেচার কি করে বাড়বে? ফিলামেন্টের মধ্যে তড়িৎ প্রবাহ বাড়ালে ফিলামেন্টের টেম্পারেচার বাড়বে। তাহলে এখানে প্রশ্ন ছিল এক্স রশ্মির তীব্রতা কোন বিষয়ের উপর নির্ভর করে? কেউ বলতে পারে ফিলামেন্টের টেম্পারেচারের উপর নির্ভর করে, অথবা আরেকটা কথা কেউ বলতে পারে যে এই ফিলামেন্টের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে। তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে ফিলামেন্টের টেম্পারেচার বাড়বে, ঠিক টেম্পারেচার বাড়লে ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়লে এখানে নির্গত ফোটন সংখ্যা বাড়বে, অর্থাৎ এক্স রশ্মির তীব্রতা বাড়বে। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল
এক্স রশ্মির তীব্রতা কোন বিষয়ের উপর নির্ভর করে? ফিলামেন্টের উষ্ণতা অথবা ফিলামেন্টের মধ্যে তড়িৎ প্রবাহ। তাহলে ফিলামেন্টের উষ্ণতা বাড়লে এক্স রশ্মির তীব্রতা বাড়ে, এটাও কেউ লিখতে পারে, যে কোনো একটা লিখলেই হবে, ফিলামেন্টের উষ্ণতা অথবা ফিলামেন্টের তড়িৎ প্রবাহ। আর দ্বিতীয়ত ভেদন ক্ষমতা বা শক্তি। তাহলে শক্তি নির্ভর করছে কার উপরে? কম্পাঙ্কের উপরে। কোনো ফোটনের শক্তি, কোনো তড়িৎচুম্বকের তরঙ্গের শক্তি, মানে ওখানে তড়িৎচুম্বকের তরঙ্গ মানে ফোটন কণার সমষ্টি যদি ধরে নিই, তাহলে ফোটনের শক্তিটা নির্ভর করে কম্পাঙ্কের উপরে। আমরা জানি ফোটনের ক্ষেত্রে ই সমান এইচ নিউ হয়, তাহলে নিউ যার ক্ষেত্রে বেশি হবে, নিউ বাড়ার অর্থ তার এনার্জিটাও বাড়ছে। ফোটনের কম্পাঙ্ক বাড়লে তার শক্তি বাড়ে। তাহলে কম্পাঙ্ক কি করে বাড়বে? এখান থেকে যে ফোটন নির্গত হচ্ছে তার কম্পাঙ্ক কি করে বাড়বে? দেখো, কম্পাঙ্কের সঙ্গে বিভব প্রভেদের সরাসরি সম্পর্ক। বিভব প্রভেদ মানে এই নলের দুই প্রান্তের বিভব প্রভেদ যত বাড়িয়ে দেবে কম্পাঙ্ক তত বাড়বে। এটা যদি বাড়ে, ভি বাড়লে নিউও বাড়বে। তাহলে কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ বাড়িয়ে আমরা ওই ফোটনের শক্তি বাড়াবো, আর ফোটনের শক্তি বাড়লে ওর ভেদন ক্ষমতাও বাড়বে, এক্স রশ্মির ভেদন ক্ষমতা বাড়বে। নেক্সট কোশ্চেন, এক্স রশ্মির ধর্ম সংক্ষেপে আমরা এখানে এক্স রশ্মির ধর্মগুলি সংক্ষেপে বিবৃত করো, অথবা দৃশ্যমান আলো এক্স রশ্মির তুলনা করো। এটা 2000 সালে পড়েছে, 2002তেও পড়েছে। আচ্ছা, খুব সহজ সরল কোশ্চেন, এগুলো ইজি কোশ্চেনের মধ্যে পড়ে। তাহলে এক্স রশ্মি একটি তড়িৎচুম্বকের তরঙ্গ, আর সাধারণ আলো একটি তড়িৎচুম্বকের তরঙ্গ। তাহলে দুটোই তড়িৎচুম্বকের তরঙ্গ, তাহলে এগুলোর মিল আছে আলোর সঙ্গে। তাহলে সাধারণ আলোর মতো এক্স রশ্মি একটি তির্যক তড়িৎচুম্বকের তরঙ্গ। আর তির্যক কেন বলা হয়? এখানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রে কম্পনটা পরস্পর লম্বভাবে হয়, এবং ওই তরঙ্গ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের কম্পনের সঙ্গে লম্বভাবে গতিশীল হয়। সে কারণে এগুলোকে আমরা তির্যক তরঙ্গ হিসাবে বলে থাকি। এগুলো থার্ড সেমিস্টারে তড়িৎচুম্বকের তরঙ্গে আলোচনা হয়েছে। নেক্সট, সাধারণ আলোর মতো এক্স রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সমবর্তন ইত্যাদি দেখা যায়। তাহলে সাধারণ আলোর ক্ষেত্রে আমরা জানি প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সমবর্তন এগুলো দেখা যায়। তাহলে এক্স রশ্মির ক্ষেত্রেও এগুলো সবই হয়। শূন্য মাধ্যমে এক্স রশ্মির বেগ আলোর বেগের সমান। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এক্স রশ্মির বেগও এটাই, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এক্স রশ্মি সাধারণ আলোর মতো সরল রেখায় চলে। সাধারণ আলো যেমন সরল রেখায় চলে, তাহলে এক্স রশ্মিও একই রকম একটা মাধ্যমের মধ্যে ওটাও সরল রেখায় চলে। আলোর মতো এক্স রশ্মি ফটোগ্রাফি প্লেটে ফেললে কালো করে ফটোগ্রাফি প্লেটকে। তাহলে ফটোগ্রাফি প্লেটের উপরে আলো যেমন পড়লে সেখানে দাগ হয়ে যায়, এটাও পড়লে একই রকম ভাবে এক্স রশ্মি পড়লেও প্লেটটি ওইরকম ভাবে কালো হয়ে দাগ হয়ে যাবে। তাহলে সাধারণ আলোক রশ্মি ও এক্স রশ্মির মধ্যে বৈসাদৃশ্য কোথায়? বৈসাদৃশ্য 1 নম্বর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটাতে আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি 3800 থেকে প্রায় 7800 আর্মস্ট্রং, কিন্তু এক্স রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লাটা অনেকটাই কম। এটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে উল্লেখ রয়েছে, কোথাও 0.01 আর্মস্ট্রং থেকে 10 আর্মস্ট্রং, কোথাও 0.1 থেকে 100 আর্মস্ট্রং, যেখানে যেমন উল্লেখ রয়েছে। তো কাছাকাছি 1 আর্মস্ট্রংয়ের কাছাকাছি। তবে সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য তার তুলনায় অনেকটাই বেশি। আর যদি বলি দৃশ্যতার ব্যাপারটা, সাধারণ আলো আমাদের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে, কিন্তু এক্স রশ্মি কোনো বস্তুকে দেখতে সাহায্য করে না, বা এক্স রশ্মি কোনো বস্তুর উপর পড়লে বস্তু আমাদের কাছে দৃশ্যমান হয় না। তৃতীয়ত আয়নিত করার ক্ষমতা। দেখো, সাধারণ আলোর শক্তি অনেকটাই কম এক্স রশ্মির তুলনায়, তাই সাধারণ আলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় কখনোই কোনো মাধ্যমকে আয়নিত করে না, কিন্তু এক্স রশ্মি কোনো কোনো মাধ্যমকে আয়নিত করতে পারে। ভেদন ক্ষমতা, তো সাধারণ আলোক রশ্মি বিশেষ কোনো প্রতিবন্ধককে ভেদ করতে পারে না, কিন্তু এক্স রশ্মি অস্বচ্ছ বস্তুকে সহজেই ভেদ করতে পারে। আর জীবকোষ ধ্বংস করার বিষয়ে সাধারণ আলোক রশ্মি কখনোই জীবকোষকে ধ্বংস করতে পারে না, কিন্তু এক্স রশ্মি কোনো কোনো ক্ষেত্রে জীবকোষকে ধ্বংস করতে পারে। এগুলো হচ্ছে সাদৃশ্য, বৈসাদৃশ্য, এগুলো খুব সহজ বিষয়।
তাহলে এক্স রশ্মি আর ক্যাথোড রশ্মি ধর্মের তুলনা। এক্স রশ্মি বললাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ফোটন কণার স্রোত, এইভাবে আমরা বলছি। কিন্তু ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের স্রোত। তাহলে উভয় রশ্মির কণা ও তরঙ্গ ধর্ম আছে। যেমন এক্স রশ্মির তরঙ্গ ধর্ম আছে, তেমনি কণা ধর্ম বলতে ফোটন কণা সমষ্টি আকারে আমরা ধরছি। তেমনি ক্যাথোড রশ্মিও ইলেকট্রনের স্রোত, সেটাও তরঙ্গ এবং কণা ধর্ম দুটোই আছে। কোনো রশ্মি দৃশ্যমানতার সৃষ্টি করে না। এক্স রশ্মিও দেখতে সাহায্য করে না, আর ক্যাথোড রশ্মিও আমাদের দেখতে সাহায্য করে না। উভয় রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে, আর উভয় রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে। এগুলো হচ্ছে মিল আছে এই দুটোর মধ্যে। আর যদি অমিল বলি বা বৈসাদৃশ্য বলি, তাহলে কি আছে প্রকৃতিগত। এক্স রশ্মি বললাম তড়িৎ চুম্বকের তরঙ্গ, কিন্তু ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। তাহলে এক্স রশ্মি যেহেতু তড়িৎ চুম্বকের তরঙ্গ, তাহলে বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের দ্বারা এক্স রশ্মি প্রভাবিত হবে না। কিন্তু ক্যাথোড রশ্মি ইলেকট্রনের স্রোত হয়, বাহ্যিক তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা এটা প্রভাবিত হবে। আর গতিবেগ, এক্স রশ্মির গতিবেগ তো আলোর বেগের সমান হয়, কিন্তু ওই ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রনের যে ফ্লোটাকে আমরা বলছি, সেটার বেগ আলোর বেগ অপেক্ষা অনেকটাই কম হবে। আমরা জানি নেচারে সব বস্তুরই বেগ আলোর বেগের থেকে কম হয়। তাহলে ইলেকট্রনের স্রোত, তার বেগটা তো অবশ্যই আলোর থেকে কম হবে। এগুলো হচ্ছে বৈসাদৃশ্য। তাহলে আমরা কুলিজ নলের ক্ষেত্রে যেটা দেখলাম, মূল সমীকরণ ইভি ইকুয়াল টু এইচ নিউ ম্যাক্স। তো এখানে ভির সঙ্গে নিউ ম্যাক্সের একটা লেখচিত্র প্লট করতে দেওয়া আছে, সেটা কিরকম হবে। তাহলে দেখো, ভির সঙ্গে ভি সমান, বা আমরা যদি বলি নিউ ম্যাক্স সমান ই বাই এইচ ইন্টু ভি। তাহলে এটা ধ্রুবক রাশি, তাহলে নিউ ম্যাক্স প্রপোর্শনাল টু ভি। তাহলে প্রপোর্শনাল লেখচিত্র কেমন হয়, মূল বিন্দুগামী সরল লেখা হয়। তাহলে লেখচিত্রটা কেমন হবে, আমি যদি এখানে আঁকি, একদিকে ভি আর একদিকে নিউ ম্যাক্স। দেখো, ভির মান তো 0 করলে কুলিজ নল থেকে কোনো এক্স রশ্মি নির্গত হবে না। তাহলে এটা থেকে 0 না করে একটু দূর থেকে আমি টানছি, তাহলে এরকম লেখচিত্রটা হবে। তাহলে নিউ ম্যাক্সের সঙ্গে ভির লেখচিত্র এরকম দেখতে লাগবে। এবং এর নতি থেকে আমরা ই বাই এইচ এর ভ্যালু পেয়ে যাব। এর নতি থেকে, স্লোপ যেটাকে বলছি, স্লোপ থেকে আমরা ই বাই এইচ এর ভ্যালু পেয়ে যাব। এরপরে এক্স রশ্মির আমরা শ্রেণী বিভাগে আসি। এক্স রশ্মি কত প্রকার হয়, এগুলো অনেক আগে থেকেও তোমরা হয়তো শুনেছো। এক্স রশ্মি দুই প্রকার হয়। কি, কঠিন এক্স রশ্মি মানে খুব শক্ত মনে হবে না, কঠিন এক্স রশ্মি, আর কোমল মানে খুব নরম এক্স রশ্মি, এরকম তো ভাষাটা বলছে। আসলে বিষয়টা তা নয়। বিষয়টা কি, কঠিন এক্স রশ্মি আর কোমল এক্স রশ্মি কি, যে এক্স রশ্মি কি হয়, অনেক কিছু সলিড বডি যেমন লোহার কোনো বিম পাত এগুলোকে ভেদ করতে পারে, যার ভেদন ক্ষমতাটা খুব হাই, সেগুলোকে আমরা কঠিন এক্স রশ্মি বলে থাকি। আর ভেদন ক্ষমতা কখন হাই হবে, এক্স রশ্মির কম্পাঙ্ক বেশি হলে। আমরা দেখলাম তো এক্স রশ্মির যে শক্তিটা, এই যে দেখো, এটা ই এইচ নিউ, ফোটনের শক্তি এইচ নিউ। তো তাহলে নিউ বেশি হলে তার শক্তি বেশি হবে, আর শক্তি বেশি হলে বেশি একবার সলিড বডিকে সহজে ভেদ করতে পারবে। তার মানে তার ভেদন ক্ষমতা বেশি হবে, সেটাকে আমরা তখন কঠিন এক্স রশ্মি বলবো। তাহলে এখানে ডেফিনেশন কি, যে এক্স রশ্মির ভেদন ক্ষমতা বেশি তাকে কঠিন এক্স রশ্মি বলা হয়। তাহলে কঠিন এক্স রশ্মি এগুলো বললাম, কংক্রিটের কোনো দেওয়ালকে ভেদ করতে পারছে, লোহার বিমকে ভেদ করতে পারছে। এগুলো দিয়ে ওই ধরনের টেস্ট করা হয়। ধরো ওই যে ট্রেনের যে চাকাগুলো তৈরি হয়েছে, ওই চাকাগুলোর মধ্যে কোথাও এয়ার গ্যাপ আছে কিনা, এটা টেস্ট করার জন্য ওই হার্ড এক্স রে চালিয়ে দেখে নিতে হয়। কিন্তু কোমল এক্স রশ্মি যেটা, সেগুলো ওই ধরনের কঠিন বস্তুকে ভেদ করতে পারে না। এর শক্তি কম, এর কম্পাঙ্ক কম, শক্তি কম, যার কারণে এগুলো আমাদের শরীরের এই মাংসপেশি ভেদ করতে পারে, কিন্তু এগুলো হাড়কেও পর্যন্ত ভেদ করতে পারে না। যেটা আমরা কোনো জায়গাতে ভেঙে টেঙে গেলে ওই ছবি তুলে দেখে নিই হাড়ের পজিশনটা কেমন আছে, তার মানে হাড়কে ভেদ করতে পারছে না, কিন্তু
আর বাকি চামড়া ভেদ করে চলে যাচ্ছে, যার জন্য ওই প্রান্তে ফটোগ্রাফি প্লেটের উপর একটা ছবি আসে, সেগুলোকে আমরা ডেভেলপ করে দেখতে পাই। তো ওগুলো হচ্ছে কোমল এক্স রশ্মি। তাহলে যে এক্স রশ্মির ভেদন ক্ষমতা কম তাকে আমরা কোমল এক্স রশ্মি বলে থাকি। কোমল মানে এখানে নরমের ব্যাপার নেই, ভেদন ক্ষমতা কম, আর কঠিন মানে এখানে শক্তের ব্যাপার নেই, এখানে ভেদন ক্ষমতাটা বেশি, এটাই বলা হয়েছে। তাহলে কঠিন এক্স রশ্মি আর কোমল এক্স রশ্মি তৈরি করব কি করে? তাহলে তৈরি করতে গেলে এখানে দেখো কম্পাঙ্ক বাড়বে যদি কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদটাকে বাড়ানো হয়। তাহলে কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ কমিয়ে কিংবা বাড়িয়ে, কমাতে পারি বাড়াতে পারি। তাহলে কমালে হবে কোমল এক্স রশ্মি, আর যদি বেশি করে দিই তখন হবে কঠিন এক্স রশ্মি। তাহলে কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ বাড়িয়ে, কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে বিভব প্রভেদ, অথবা ওই যে ফিলামেন্ট আর অ্যান্টি ক্যাথোড যেটা বলছি তার মধ্যে বিভব প্রভেদ বাড়ালে হবে কঠিন এক্স রশ্মি, কমালে হবে কোমল এক্স রশ্মি। তাহলে এক্স রশ্মির চারটি গুরুত্বপূর্ণ ব্যবহার 2000 সালে পড়েছে, 2004-এ 5-এ এরকম দিয়েছে। এক্স রশ্মির ব্যবহার সার্জারি আমরা তো জানি, এগুলো লাফালাফি করতে গিয়ে কোথাও কিছু ভেঙে টেঙে গেলে ছোটবেলায় এগুলো বেশি তো হয়, যে সেখানে ছবি তুলতে হয়। তো সেই জন্য এই ছবি তোলার জন্য আমরা এক্স রশ্মি ব্যবহার করি। রেডিওথেরাপিতে বর্তমান দিনে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্স রশ্মি পাঠিয়ে শরীরের রোগগ্রস্ত কোষকে নষ্ট করতে অনেক সময় এই ধরনের এক্স রশ্মি ব্যবহার করা হয়। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পদার্থের গঠন জানার জন্য অনেক সময় বিমের গঠন, আমি যেটা বললাম একটু আগে, সেরকম কোনো পদার্থের গঠন ঠিকঠাক আছে কিনা সেগুলো জানার জন্য ওই এক্স রশ্মি আমরা ব্যবহার করি। এছাড়া বৈজ্ঞানিক গবেষণা বিভিন্ন কেলাসের গঠন জানতে এক্স রে ডিফ্রাকশন করা হয়, অর্থাৎ এক্স রশ্মি সেখানেও প্রয়োগ করা হয় বিভিন্ন কেলাসের গঠন জানার জন্য। আর আছে গোয়েন্দা বিভাগে রেল ও বিমান যাত্রীদের জিনিসপত্র তল্লাশির জন্য, সেখানেও এক্স রে দিয়ে স্ক্যান করা হয়, এগুলো সাহায্যে ওগুলো ধরা হয়। তাহলে এরকম কিছু ব্যবহার তোমরা সার্জারি, রেডিওথেরাপি, ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক গবেষণা, গোয়েন্দা বিভাগ, তোমরা এইরকম ভাবে পয়েন্টগুলো মনে রাখবে। তার ভেতরের বেশি পয়েন্ট ওগুলো বেশি বিস্তারিত না লিখলেও হবে, অন্তত অ্যাটলিস্ট এই পয়েন্ট এইভাবে পয়েন্টগুলো লিখতে হবে পরীক্ষাতে। তো এখন একটা ছোট প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এক্স রশ্মি ও দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে কার শক্তি বেশি ও কেন? তাহলে এক্স রশ্মি, এক্স রে, আর ই এটা হচ্ছে ভিজিবল রে, ভিজিবল, এর মধ্যে কার শক্তি বেশি? এক্স রশ্মির না দৃশ্যমান আলোক রশ্মি? এক্স রশ্মি না দৃশ্যমান আলোক রশ্মি, কার শক্তি বেশি এটা আমাদের বলতে হবে। তাহলে দেখো ই সমান এটা কি হবে, এইচ সি বাই ল্যামডা এক্স, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হবে এইচ সি বাই ল্যামডা ভিজিবল। তাহলে কোনটা বড়, ল্যামডা এক্স বড় না ল্যামডা ভি বড়? আমি আলোচনার শুরুতে বলেছি এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটাই কম, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কম, ভিজিবল লাইট যেগুলো বা দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য অনেকটাই বেশি। এটা কত, 4000 থেকে, আমি যদি হিসাবে সুবিধার্থে ধরি 4000 থেকে 8000 আর্মস্ট্রং, বা আরেকটু বেশি থেকে ওই দিকটা একটু কম আছে, তো এরকম আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ওটা। আর এটা তো 1 আর্মস্ট্রং এর কাছাকাছি তরঙ্গ দৈর্ঘ্যের, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে শক্তিটা কি হবে, অ্যাজ ইউজুয়াল নিচেরটা যদি কম হয় তাহলে শক্তিটা কি হবে, বেশি হবে। তার মানে এক্স রের শক্তি দৃশ্যমান আলোর শক্তির থেকে অনেকটাই বেশি, এক্স রশ্মির শক্তি দৃশ্যমান আলোক রশ্মির শক্তি অপেক্ষা অনেকটাই বেশি। নেক্সট, এক্স রশ্মি বর্ণালী, এক্স রশ্মি বা এক্স রে যেটাকে আমরা ইংরেজিতে এক্স রে স্পেকট্রাম বলে থাকি, স্পেকট্রাম বা বর্ণালী বাংলাতে বলে থাকি। দেখো আমি বলেছি যে এক্স রশ্মি নল বা কুলিজ নল থেকে যে এক্স রশ্মি নির্গত হয়, কুলিজ নল থেকে যে এক্স রশ্মি নির্গত হয় সে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট মানের হয় না, একটা তরঙ্গ দৈর্ঘ্য পাল্লার এক্স রশ্মি ওখান থেকে নির্গত হয়। তাহলে এই যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার যে এক্স রশ্মি কুলিজ নল থেকে নির্গত হচ্ছে, তাহলে এটাকে আমরা অনেক সময় এই কারণে হোয়াইট এক্স রে বলে থাকি, হোয়াইট এক্স রে।
হোয়াইট এক্স রে মানে সাদা রঙের এক্স রে, ব্যাপারটা এরকম ভাবার দরকার নেই। আমরা সাদা আলো মানে জানি যে বিভিন্ন কালারের সমষ্টি, তেমনি হোয়াইট এক্স রে বলতে যে এক্স রেটা, সেটা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের এক্স রশ্মির সমষ্টি। হোয়াইট এক্স রে বলতে এখানে সাদা কোনো এক্স রশ্মির ব্যাপার নেই। আমি তো বারবার বলছি যে এক্স রশ্মি আমাদের দেখতে সাহায্য করে না, তাহলে এখানে সাদা কালোর প্রশ্ন উঠছে কি করে, সেটা নয়। কিন্তু যে এক্স রশ্মিটা কুলিজ নল থেকে নির্গত হচ্ছে, ওই এক্স রশ্মির একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য পাল্লা রয়েছে, যার কারণে এটাকে সাদা আলোর সঙ্গে কম্পেয়ার করে আমরা শ্বেত এক্স রশ্মি বা সাদা এক্স রশ্মি বলছি। তাহলে কুলিজ নল থেকে যে এক্স রশ্মি নির্গত হচ্ছে, কুলিজ নল থেকে যে এক্স রশ্মি নির্গত হচ্ছে তার একটা তরঙ্গদৈর্ঘ্য পাল্লা রয়েছে বললাম। তাহলে ওই যে তরঙ্গদৈর্ঘ্য পাল্লা আছে, সেই তরঙ্গদৈর্ঘ্যের পাল্লার ক্ষেত্রে আমরা যে তীব্রতা দেখি, মানে ফোটনের সংখ্যাটা দেখি, কম তরঙ্গদৈর্ঘ্যের এক্স রশ্মির ফোটন, বেশি তরঙ্গদৈর্ঘ্যের দৈর্ঘ্যযুক্ত এক্স রশ্মি ফোটনের সংখ্যা। তো বিষয়টা একটু বোঝাই। ধরা যাক ক্লাস 12-এ, তো এখানে আমি যদি বয়সের সঙ্গে ছাত্র সংখ্যার একটা সম্পর্ক দেখি, তাহলে তোমার ক্লাসে যে স্টুডেন্টগুলি আছে, কারোর বয়স হয়তো 16 বছর 6 মাস, কারোর বয়স 17 বছর, কারোর বয়স 17 বছর 6 মাস। তো এখানে আমি 16 বছর 6 মাসের কতগুলি স্টুডেন্ট পাবো, সেটাকে লেখচিত্রে প্লট করলাম। আমি তো এই দিকটায় দিয়েছি, এই দিকটা দিয়েছি তাদের এজ, আর এই দিকটা দিয়েছি নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টস এই দিকটা দিয়েছি। তাহলে 16 বছর 6 মাসের কিছু স্টুডেন্ট পাবো, আবার 17 বছরের স্টুডেন্ট সংখ্যা কিছু পাবো, 17 বছর 6 মাসের কিছু স্টুডেন্ট পাবো, আবার 18 বছরের কিছু স্টুডেন্ট পাবো। তাহলে দেখো এখানে স্টুডেন্টের সংখ্যাটা এজ অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে একটা মিনিমাম এজ থাকে, ধরো 16 বছরের কিছু থাকতেও পারে, তো সেরকম সংখ্যাটা হয়তো 1-8 জন থাকতে পারে। তাহলে এরকম একটা আমরা গ্রাফ দেখতে পাবো। গ্রাফটাকে যদি জোড়াই তাহলে এরকম নেচার হবে, এরকম। অর্থাৎ এখানে এজের ভিত্তিতে নাম্বার অফ স্টুডেন্ট লেখচিত্রটা প্লট করেছি। আর এখানে আমরা যে বর্ণালীর কথা বলছি, এখানে এক্স রশ্মি বর্ণালীর ক্ষেত্রে যে লেখচিত্রটা, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এক্স রশ্মি নল থেকে যে এক্স রশ্মি বেরোচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এক্স রশ্মির তীব্রতা, তীব্রতা মানে কি, কতগুলো ফোটন ওই তরঙ্গ দৈর্ঘ্যের কতগুলো ফোটন ওই কুলিজ নল থেকে নির্গত হচ্ছে। তাহলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফোটনের সংখ্যা বিভিন্ন হবে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফোটনের সংখ্যা বিভিন্ন হবে। যেমন দেখো বিভিন্ন এজের জন্য নাম্বার অফ স্টুডেন্ট বিভিন্ন হলো, তেমনি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ফোটন সংখ্যা বিভিন্ন হবে। তাহলে সেক্ষেত্রে যে লেখচিত্রটা পাওয়া যাবে, এইরকম নেচারের লেখচিত্রটা পাওয়া যাবে এটা। তাহলে একটা মিনিমাম ওয়েভলেংথ থেকে শুরু হয় একটা ম্যাক্সিমাম ওয়েভলেংথ পর্যন্ত, এইভাবে। এইভাবে আরেকটা জিনিস খেয়াল করো, এটা যত বাড়ছে, যত হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবে কুলিজ নলে, এটা ধরো 40 কিলো ভোল্ট, 30 কিলো ভোল্ট, এরকম বিভিন্ন ভোল্টেজ অ্যাপ্লাই করবে, তত এইটা এটা যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এই তীব্রতাটা সর্বোচ্চ হয়েছে, সেটা কিন্তু এদিকে শিফট করে যাচ্ছে বাম দিকে। এটা একটা ব্যাপার এই গ্রাফগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো ওটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে যেটা মাথায় রাখতে হবে, যেটা মাথায় রাখতে হবে এক্ষেত্রে, তাহলে এক্স রশ্মির ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তীব্রতা, তীব্রতা যে লেখচিত্র নেচারটা কিরকম, এরকম টাইপের, এরকম একটা মিনিমাম ওয়েভলেংথ থেকে শুরু হয়েছে, এটাকে আমরা ল্যামডা এম বলি, ওই যে ছেদক তরঙ্গ দৈর্ঘ্য বা কাট অফ ওয়েভলেংথ, আর একটা ম্যাক্সিমাম পর্যন্ত আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তীব্রতার যে লেখচিত্র আমরা পাচ্ছি সেটা আমরা জানলাম। তো এখন এখানে কি কি কোশ্চেন আছে একটু দেখে নিই। এক্স রশ্মি বর্ণালী কি? তাহলে কুলিজ নল থেকে নির্গত এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সংশ্লিষ্ট এক্স রশ্মির তীব্রতার পরিবর্তনের
লেখচিত্র অঙ্কন করলে যে বর্ণালী চিত্র পাওয়া যায় তাকে এক্স রশ্মি বর্ণালী বলছে। তাহলে এটাই হচ্ছে এক্স রশ্মি বর্ণালী চিত্র। তাহলে এক্স রশ্মি বর্ণালী দুই প্রকার হয়। এক্স রশ্মি বর্ণালী কয় প্রকার? দুই প্রকার। নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী, আরেকটা আছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। আমরা এখানে দেখো যেটা দেখতে পাচ্ছি, একটা মিনিমাম ওয়েভলেংথ থেকে একটা ম্যাক্সিমাম ওয়েভলেংথের সব ওয়েভলেংথের এখানে কিন্তু ফোটন পাচ্ছি। এই লেখচিত্রটা থেকে এটাই বোঝাচ্ছে কন্টিনিউয়াস কার্ভ, কোথাও কোনো ব্রেক নেই, কন্টিনিউয়াস কার্ভটা পাচ্ছি। মানে এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার সব ধরনের আমরা এক্স রশ্মি ওই কুলিজ নল থেকে পাচ্ছি। এটাকে আমরা বলছি নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী বা শ্বেত এক্স রশ্মি বর্ণালী, এটাকে বলছি। আর একটা আছে যেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী, ওটাই বা কি সেটাও আমাদের জানতে হবে। তাহলে আগে এক এক করে জেনে নিই নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী কি, এর সংজ্ঞাটা। যে এক্স রশ্মি বর্ণালীতে একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে ছেদহীন সব রকম তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকে, যেটা বললাম। যে এক্স রশ্মির মধ্যে আমরা বা বর্ণালীতে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার ছেদহীন সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকে, তাকেই আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী বলে থাকি। তাহলে এটাই হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালীর চিত্র। তো এখন নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী কি কারণে উৎপত্তি লাভ করে সেটাও আমাদের জেনে নিতে হবে। জানবো যখন একটা একটা বিস্তারিত জানবো। তাহলে এক্স রশ্মি বর্ণালী দুই প্রকার, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালীটা কি সেটা জানলাম। যে এক্স রশ্মি বর্ণালীতে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার ছেদহীন সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি বর্তমান, সেটাকে আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী বলছি। এটার উৎপত্তির কারণ কি? এর উৎপত্তির কারণ হচ্ছে ওই যে কুলিজ নলের ছবি আঁকছিলাম, এখানে এটা অ্যান্টি ক্যাথোড, এদিক থেকে ইলেকট্রনগুলো এসে একে ধাক্কা মারছে। তাহলে ইলেকট্রনটা এসে ধাক্কা মেরে ইলেকট্রনের এখানে রেস্টে আসার যে ঘটনা, ইলেকট্রনটা রেস্টে চলে এলো, মানে ইলেকট্রনের মন্দন হলো। তাহলে এটা আহিত কণা, আহিত কণা মন্দিত হয়েছে, মানে নেগেটিভ ত্বরণ হয়েছে, যার কারণে ওটা শক্তি বিকিরণ করেছে। সেই শক্তিটাই এক্স রে আকারে বেরিয়ে আসছে। এটাই হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির উৎপত্তির কারণ। এটাই হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির উৎপত্তির কারণ। কারণ তড়িৎ গতিবিদ্যার নিয়ম অনুযায়ী ত্বরান্বিত আহিত কণা শক্তি বিকিরণ করে। এখানে যেহেতু ইলেকট্রন রেস্টে আসতে তার মন্দন হয়েছে, নেগেটিভ ত্বরণ, তার কারণে শক্তি বিকিরণ করছে। এটাই হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির উৎপত্তির কারণ। এই ধরনের রেডিয়েশনকে অনেক সময় ব্রিমস্টারলং রেডিয়েশন বা ব্রেকিং বিকিরণও বলে থাকে। একটু নোট রাখবে, এগুলো একটা নতুন টার্ম, এই ধরনের টার্ম দিয়ে দিলে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। তো নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির উৎপত্তির কারণ নিয়ে কোনো জটিলতা নেই, এটা খুব সহজ সরল ব্যাপার, আমি প্রথম থেকেই বলে আসছি। কিন্তু এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী কি, এটা নিয়েই একটু ভালো করে আমাদের বুঝতে হবে। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী কি এবং সেটার উৎপত্তির কারণ। দেখো, আমি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তীব্রতা যে লেখটা অঙ্কন করেছি সেটা এরকম ছিল। এখন কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি যথেষ্ট হাই করা থাকে, তাহলে হয় কি, এই যে নিরবিচ্ছিন্ন বর্ণালী আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণালীর মধ্যে কোনো কোনো জায়গাতে এক্স রশ্মির তীব্রতা হঠাৎ করে খুব বেড়ে থাকে। এক্স রশ্মির তীব্রতা হঠাৎ করে এইসব জায়গাতে বেড়ে থাকে। এটা তো এই যে পিকগুলো দেখতে পাচ্ছ, এখানে এক্স রশ্মির তীব্রতা বেড়ে গেছে, মানে কি ওই পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন সংখ্যাটা খুব বেশি হঠাৎ করে। এইগুলোকে এক্স রশ্মি বর্ণালী যে কে আলফা শ্রেণী, কে বিটা শ্রেণী এইভাবে আমরা বলি, এইগুলোকেই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলা হয়েছে। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, এইগুলো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, বৈশিষ্ট্যমূলক এক্স রে।
বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির সংজ্ঞা কি হবে? যে এক্স রশ্মি বর্ণালীতে ছেদযুক্ত কয়েকটি মাত্র, এই যে ছেদ একটা দুটি, এখানে দুটি দেখতে পাচ্ছি, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকে তাকেই আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলি। তাহলে যে এক্স রশ্মি বর্ণালীতে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ছেদযুক্ত কয়েকটি মাত্র এক্স রশ্মি বর্তমান থাকে তাকেই আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলছি। তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এই যে হঠাৎ করে এই সিংহের মতো উঠে গেছে, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি আছে, ওই কুলিজনল থেকে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি হচ্ছে, তো ওই নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির মধ্যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পার্টিকুলার এক্স রশ্মির তীব্রতা বেশি আছে, এই যে এক্স রশ্মিটা পাচ্ছি এইগুলোকে আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলছি। তাহলে যখন বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি তৈরি হয় নলে, তখন নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বাকিটা কিন্তু থাকে, তার মধ্যে এই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি সৃষ্টি হয়ে যায়। তাহলে এটার উৎপত্তির কারণ আমাদের জানতে হবে। নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি উৎপত্তির কারণ আমরা জেনেছি, এখন জানবো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির উৎপত্তির কারণ। তাহলে দেখো, কুলিজ নলে ছিল অ্যান্টি ক্যাথোড, এদিক থেকে এসছে ইলেকট্রনগুলো এইভাবে দল বেঁধে দৌড়ে আসছে এটার দিকে, এসে ধাক্কা মারলো। তো কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি খুব হাই করা থাকে, ইলেকট্রনের শক্তিও খুব হাই হবে। তো ওই যে ইলেকট্রনগুলো এসে ধাক্কা মারছে, ধাক্কা মারার জন্য কিছু তো ফোটন হলো, যেটা আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির উৎপত্তির কারণ হিসাবে ধরছি। ধরা যাক আমি কাজের সুবিধার জন্য 70টি ইলেকট্রন এদিক থেকে এসছে, 70টা। এই ইলেকট্রনগুলো এসে এখানে ধাক্কা মেরেছে। তো ধাক্কা মারার জন্য 50টি ইলেকট্রন এভাবে থেমে গেছে এবং তার কারণে এখানে 50টি ফোটন বেরিয়েছে, এদিকে 50টা ফোটন এদিকে বেরিয়ে আসছে। তার জন্য আমরা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি পাচ্ছি, সমস্যা নেই। কিন্তু বাকি যে 20টা, এখানে দেখো অ্যান্টি ক্যাথোডে কি আছে? অ্যান্টি ক্যাথোডে এখানে যে মেটাল দিয়ে তৈরি তার অ্যাটমগুলো আছে। তো এই যে অ্যাটমগুলো আমি যদি এভাবে করি, এটা একটা অ্যাটম, এরকম বিভিন্ন কক্ষপথ আছে। এই যে অ্যাটম এখানে আছে অ্যান্টি ক্যাথোডে, এই অ্যাটমের এই যে সামনের দিকে যে কক্ষপথ, এখানে যে ইলেকট্রন বসেছিল, ওই যে ইলেকট্রনটা এলো, একে ধাক্কা মারা মানে কি? ওই অ্যাটমকে ধাক্কা মারা। অ্যাটমকে ধাক্কা মেরে যদি কখনো এই যে সামনের কক্ষের কোনো ইলেকট্রনকে এ বের করে দেয়, একবার বাইরে বের করে দিল, তাহলে কি হবে? এই জায়গায় একটা শূন্য স্থানের সৃষ্টি হবে। তখন কি হবে? এর পাশের কক্ষ থেকে ইলেকট্রন এখানে জাম্প করতে পারে বা উপরে যে কোনো কক্ষ থেকে আসতে পারে। তাহলে যদি এই কক্ষ থেকে ইলেকট্রন এখানে জাম্প করে এখানে আসার জন্য এখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হবে, এইখান থেকে একটি তড়িৎচুম্বকীয় ওই এক্স রশ্মি আকারেই নির্গত হবে। তাহলে ধরো এরকম এই যে অ্যান্টি ক্যাথোডের এরকম 10টা অ্যাটমের 10টি ইলেকট্রনকে কে কক্ষ, এটা কে কক্ষ, এল এম এরকম কক্ষ, কে কক্ষ থেকে সরিয়েছে, যার ফলে উপরের কক্ষ এল কক্ষ থেকে 10টি ইলেকট্রন ওই কে কক্ষে জাম্প মেরেছে, যার কারণে 10টি এভাবে ফোটন নির্গত হয়েছে। এখানে 10টি ফোটন এরকম নির্গত হয়েছে অতিরিক্ত, এবং এই যে ফোটনগুলো বেরোচ্ছে এইটাকে আমরা কে আলফা শ্রেণী হিসাবে ধরছি। তাহলে দেখো ওই সময় ফোটন সংখ্যাটা এটা যা নিরবিচ্ছিন্ন এক্স রশ্মিতে যা ছিল, আর ওই সময় এরকম 10টা ফোটন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের 10টি ফোটন এভাবে বাড়বে। আবার ধরা যাক 10টা অন্য অ্যাটমের, ওই অ্যান্টি ক্যাথোডেরই 10টা অ্যাটমের এল কক্ষ থেকে এরকম 10টা ইলেকট্রনকে ধরো, বা এল কক্ষ নয় কে কক্ষ থেকে সরিয়েছিল, কিন্তু এল কক্ষ এম কক্ষ থেকে ইলেকট্রনগুলো কে কক্ষে এসছে, তার ফলেও একটা বর্ণালী রেখার উৎপত্তি হতে পারে। তাহলে তখন যে বর্ণালী রেখা উৎপন্ন হবে সেটাকে আমরা কে বিটা বলছি। তাহলে এটা কিন্তু একই অ্যাটমে হবে না। তাহলে একটা অ্যাটমে প্রথম কক্ষ থেকে ইলেকট্রন সরিয়েছে,
তার ফলে দ্বিতীয় কক্ষ থেকে এল কক্ষ থেকে ইলেকট্রন জাম্প মেরেছে, এখানে এক ধরনের বর্ণালী রেখা পাওয়া যাচ্ছে। অন্য অ্যাটমের ক্ষেত্রে কে কক্ষের ইলেকট্রনকে সরিয়েছে, কিন্তু এই কক্ষ থেকে ইলেকট্রন এখানে জায়গা দখল করেছে, তাহলে ওটা হচ্ছে এম কক্ষের ইলেকট্রন এসে জায়গা দখল করেছে। তাহলে এক্ষেত্রেও একরকম ফোটন এখান থেকে নির্গত হবে। ধরো এরকম ফোটনের সংখ্যা 10টা আর এই রকম ফোটনের সংখ্যা 10টা। তাহলে দেখো কন্টিনিউয়াস এক্স রে যেটা ছিল, এটা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তীব্রতা আই, তাহলে এই যে কার্ভটা ছিল সেই কার্ভের মধ্যে পার্টিকুলার এই কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের সংখ্যাটা হঠাৎ করে বাড়া আছে এইখানে, আবার এইখানে এরকম হঠাৎ করে এরকম দুটো জায়গায় বাড়া আছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির উৎপত্তির কারণ। তাহলে আবারও কথাটা বলছি, তাহলে এখানে কুলিজ নলে ইলেকট্রনগুলো যখন এসে অ্যান্টি ক্যাথোডে ধাক্কা দেয়, তখন অ্যান্টি ক্যাথোডের যে অ্যাটমগুলো আছে, অ্যাটমের কে কক্ষ, এল কক্ষ বা যে কোনো কক্ষের ইলেকট্রনকে তারা বাইরে বের করে দেয়। বাইরে বের করে দেওয়ার জন্য ওই অ্যাটমের অপেক্ষাকৃত বাইরের কক্ষ থেকে ইলেকট্রন যখন ওই নিম্ন কক্ষে সংক্রমিত হয়, ওখানে ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে ফোটন কণা বেরিয়ে আসে, যেটাই হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির উৎপত্তির কারণ। এবারে যদি দেখো যে কে কক্ষের ইলেকট্রনকে সরিয়েছে, এল কক্ষ থেকে ইলেকট্রন জাম্প মেরেছে, যার কারণে এই ফোটন কণা বেরিয়েছে, তাহলে এই ধরনের যে এক্স রশ্মি আমরা বলছি, যে ফোটন কণাটাকে এক্স রশ্মি আকারে ধরছি, তো সেই এক্স রশ্মিটাকে তখন ওই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কে আলফা শ্রেণী বলি। কে আলফা শ্রেণী কে কক্ষে সংক্রমিত হয়েছে জাস্ট উপরের কক্ষ থেকে। যদি কে কক্ষে সংক্রমিত হয় তার উপরের কক্ষ থেকে, অর্থাৎ এম কক্ষ থেকে, তখন ওই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিকে আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কে বিটা শ্রেণী হিসাবে ধরে থাকি। এখানে দেখো কে আলফা কে বিটা এইভাবে লেখা রয়েছে। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির উৎপত্তির কারণ কিন্তু ভিন্ন। এখানে অ্যাটমের অ্যান্টি ক্যাথোডে যে অ্যাটম আছে, অ্যাটমের এক কক্ষ থেকে অন্য কক্ষে ইলেকট্রন সংক্রমণের দরুন বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি সৃষ্টি হয়েছে, আর নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি সৃষ্টি হয়েছে ইলেকট্রন মন্দীভূত হওয়ার কারণে। তাহলে দুটোর উৎপত্তির কারণ ভিন্ন। একটা ইলেকট্রন মন্দীভূত হওয়ার কারণে, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি, আর একটা হচ্ছে ইলেকট্রন ওই অ্যান্টি ক্যাথোডে যে অ্যাটমের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ট্রানজিশনের দরুন একটি এক্স রশ্মি নির্গত হয়েছে, যেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি হিসেবে ধরছে। এবারে কোন কক্ষ থেকে কোন কক্ষে ইলেকট্রন সংক্রমিত হয়েছে তার উপর নির্ভর করে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিগুলির নাম রয়েছে। তো এটাই হচ্ছে এখানকার মূল বিষয়। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী গঠিত হয় কিভাবে, HS19 দিয়েছিল। তাহলে এখানে পয়েন্ট করে এভাবে লিখতে হবে। পয়েন্ট করে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে লিখতে পারো। তো এ নিয়ে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি তাহলে উৎপত্তির কারণ জানলাম। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির উৎপত্তির কারণ হচ্ছে ওই অ্যান্টি ক্যাথোডে যে ধাতুটা ব্যবহার করা হয়েছে তার বিভিন্ন কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ট্রানজিশন। ইলেকট্রন ফিলামেন্ট থেকে যেগুলো যাচ্ছিল সেগুলো ধাক্কা মেরে ওই বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনকে সরিয়েছিল, যার জন্য ওই অ্যান্টি ক্যাথোডে যে অ্যাটম তার বিভিন্ন কক্ষ থেকে আবার ইলেকট্রন যখন ওই ধাক্কা মারা ইলেকট্রনের যে জায়গাটা দখল করার জন্য এসছে, তখনই ওখান থেকে ফোটন বেরিয়েছে, যেটাকে আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি হিসাবে ধরে থাকি। এই হচ্ছে কারণ। তো তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির যে কম্পাঙ্ক, সেটা নির্ভর করবে ওই যে কক্ষপথ যেগুলো আছে, অ্যান্টি ক্যাথোডে যে অ্যাটম আছে, অ্যাটমের যে কক্ষপথ আছে, কক্ষপথের ওই যে দুটো শক্তি স্তর যাদের মধ্যে ইলেকট্রনের সংক্রমণ হয়েছে, তাদের শক্তি পার্থক্যের উপরে। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক বা তরঙ্গদৈর্ঘ্য নির্ভর করে অ্যান্টি ক্যাথোডে ব্যবহৃত ধাতুর ওই বিভিন্ন কক্ষপথের মধ্যে শক্তির পার্থক্য, ধাতুর মানে ধাতুর যে অ্যাটম, অ্যাটমের বিভিন্ন কক্ষপথের শক্তির পার্থক্যের উপরে। তাহলে অ্যাজ এ হোল সংক্ষেপে যদি ব্যাপারটাকে বলি, তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক নির্ভর করে অ্যান্টি ক্যাথোডে কি ধাতু ব্যবহার করা হয়েছে তার প্রকৃতির উপরে। এই ধারণা প্রথম বিজ্ঞানী মোজলে নিয়ে তিনি একটা সূত্র দিয়েছিলেন, যেটা খুব পপুলার সূত্র, মোজলের সূত্র নামে পরিচিত। এটা কেমিস্ট্রি এবং ফিজিক্সের দুটো জায়গাতেই দেখতে পাবে।
এটা 2009-11-তে পড়েছে, এগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল, কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যা সমানুপাতিক। অর্থাৎ ওই যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির চূড়ার কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে রুট নিউ প্রপোর্শনাল টু জেড। তিনি এক্সপেরিমেন্টালি এটাই দেখেছিলেন। তো এটা সঠিকভাবে লিখলে এভাবেও লেখা যায়, রুট নিউ ইকুয়াল টু এ ইন্টু জেড মাইনাস বি। এখানে এ এবং বি দুটি ধ্রুবক, যেটা একটা নির্দিষ্ট শ্রেণী, মানে ওই কে আলফা শ্রেণীর ক্ষেত্রে এ আর বির নির্দিষ্ট মান রয়েছে। এই হচ্ছে মজেলের সূত্রের গাণিতিক রূপ। এটা পরবর্তীকালে আরো এক্সাক্ট ফর্মে লেখা হয়েছে। তো এখানে মজেলের সূত্রের যে গাণিতিক রূপ, সেখান থেকে এর লেখচিত্র, রুট নিউ আর জেড, একদিকে জেড আর একদিকে হচ্ছে রুট নিউ। তাহলে এখান থেকে দেখো এইভাবে লেখচিত্রটা হবে, প্রপোর্শনাল টু জেড। কে আলফা বা কে বিটা শ্রেণীর ক্ষেত্রে নেচারটা সেম। তাহলে এখন কোশ্চেন হতে পারে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির নামকরণের কারণ কি। তাহলে নামকরণের কারণ খুব সহজেই বুঝতে পারছ যে এই এক্স রশ্মি, ওই যে হঠাৎ করে এক্স রশ্মি তীব্রতা বেশি, তো এই যে এক্স রশ্মি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর বিশ্লেষণ করে বিজ্ঞানী মোজলে যেটা দেখেছিলেন যে টার্গেট মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও সেই মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এই সূত্র থেকে। তো যার কারণে এটাকে আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বলে থাকি। তাহলে দেখো এই যে রুট নিউ মানে এই যে কম্পাঙ্ক যদি আমরা জেনে যাই, তাহলে রুট নিউ প্রপোর্শনাল টু যেহেতু জেড, তাহলে ওই অ্যান্টি ক্যাথোডে যে ধাতু ব্যবহার করা হয়েছে তার পরমাণু ক্রমাঙ্ক বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সব তথ্য পেয়ে যাব। যার কারণে এই যে এক্স রশ্মি, এই যে নিউ কম্পাঙ্কের যে এক্স রশ্মি, এটাকে আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, বৈশিষ্ট্য মানে কার বৈশিষ্ট্য, অ্যান্টি ক্যাথোডে যে ধাতু ব্যবহার করা হয়েছে তার বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। তাহলে তার বৈশিষ্ট্যের উপরে তার কম্পাঙ্কটা সৃষ্টি হয়েছে। যার কারণে আমরা এই এক্স রশ্মি, এই যে নিউ কম্পাঙ্কের যে এক্স রশ্মি, এই এক্স রশ্মিটার নাম দিয়েছি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। বৈশিষ্ট্যমূলক, অ্যান্টি ক্যাথোডে ধাতুর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বলে ওইকে নাম দিয়েছি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। আর একটা ছোট প্রশ্ন, ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের উদাহরণ। তাহলে আমরা এক্স রশ্মি নলে দেখলাম ইলেকট্রনগুলো দৌড়ে গেল, অ্যান্টি ক্যাথোডে ধাক্কা মারলো, সেখান থেকে ফোটন বেরিয়ে এলো, তাহলে ইলেকট্রন দ্বারা ফোটন তৈরি হলো। তাহলে এক্স রশ্মি উৎপাদনের ক্ষেত্রে ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদন হয়। তাহলে লাস্ট আমাদের যেটা জানতে হবে মজেলের সূত্রের গুরুত্ব। মজেলের সূত্রের গুরুত্ব আলোচনা করো, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসাও করতে পারে। মজেলের সূত্র থেকে প্রথম জানা যায় যে কোনো পরমাণুর বা মৌলের ধর্ম তার পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। আমরা দেখলাম যে ওই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্ক তার ওই যে অ্যান্টি ক্যাথোডে যে ধাতু ব্যবহার করা হয়েছে তার পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের উপর মৌলের সমস্ত ধর্মই নির্ভর করে। এটাই প্রথম মজেলের সূত্র থেকে জানা গেছিল। দ্বিতীয়ত মজেলের সূত্রের উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। তোমরা কেমিস্ট্রিতে আধুনিক পর্যায় সারণী পড়ে থাকো, দেখে থাকো, তো সেটা কিন্তু এই মজেলের সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। মজেলের সূত্রের সাহায্যে আর্গন, কোবাল্ট, টেলুরিয়াম ও থোরিয়াম মৌলগুলির পর্যায় সারণীতে অবস্থানগত সমস্যা দূর করা সম্ভব হয়েছে। এই সূত্রের সাহায্যে ল্যান্থেনাইট মৌলগুলিকে পর্যায় সারণীতে সঠিক অবস্থানে বসানো সম্ভব হয়েছে। আর এর সাহায্যে অনেক অনাবিষ্কৃত মৌল, যখন এই সূত্র আবিষ্কার হয় তখন অনেক মৌল আবিষ্কৃত হয়নি, সেগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তো সেগুলো পরবর্তীকালেও আবিষ্কৃত হয়েছে। আর একটা ছোট প্রশ্ন এখান থেকে হতে পারে এক্স রশ্মি থেকে, তাহলে এই নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির সঙ্গে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির পার্থক্য। তাহলে নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির মধ্যে কি দেখতে পাচ্ছি, ছেদহীন একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার সব ধরনের এক্স রশ্মি বর্তমান, কিন্তু বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিতে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার দু একটি এক্স রশ্মি থাকে। এখানে ছেদযুক্ত কয়েকটি মাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকে। সৃষ্টির কারণ
নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি সৃষ্টির কারণ ইলেকট্রনের গতিটা বন্ধ হওয়া বা মন্দীভূত হওয়া। আর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির উৎপত্তির কারণ অ্যান্টি ক্যাথোডে যে ধাতু আছে, ধাতুর ওই যে অ্যাটমের বিভিন্ন কক্ষপথের মধ্যে ইলেকট্রনের সংক্রমণ, এটাই হচ্ছে তার উৎপত্তির কারণ। তরঙ্গ দৈর্ঘ্যের নির্ভরতা, এটা টার্গেট ধাতুর উপর নির্ভর করে না। বৈশিষ্ট্যমূলক নিরবিচ্ছিন্ন এক্স রশ্মির ক্ষেত্রে এটা তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ভর করে কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদের উপরে, আর ওটা টার্গেট ধাতুর বা পরমাণু ক্রমাঙ্কের উপরে ওর তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ভর করে। তাহলে আজকের আলোচনাতে আমরা এক্স রশ্মির সৃষ্টির পদ্ধতি বা এক্স রশ্মি কীভাবে তৈরি করা হয়, এক্স রশ্মির বৈশিষ্ট্য বা ধর্ম এবং এক্স রশ্মির ব্যবহার, তাছাড়া এক্স রশ্মির যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করলাম। এইচএসে এর মধ্য থেকেই কোশ্চেন থাকে, এর থেকে বেশি জটিল কোশ্চেন থাকে না। আর গাণিতিক সমস্যা তো এখানে একটা জায়গাতেই থাকে, সেই 12,400/v দিয়ে, ওই ল্যামডা ইকুয়াল টু, এটাতেই থাকে। আজকের আমাদের এক্স রশ্মির আলোচনা এই পর্যন্তই। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে নেক্সট ক্লাসে।